আজকে আমরা আলোচনা করব সমকোণী ত্রিভুজের সর্বসমতার নিয়ম বিষয়। আমরা পূর্বে যে ক্লাসগুলো আলোচনা করছি সর্বসমতার নিয়ম, যেটা আমরা পরিবর্তন পদ্ধতিতে প্রমাণ করলাম। সেখানে আমরা যে তিনটি নিয়ম শিখলাম, সেই তিনটি নিয়ম ছিল হলো যে কোনো ত্রিভুজের জন্য। কিন্তু আজকের আলোচ্য যে বিষয় সর্বসমতার যে নিয়মটা আজকে আলোচনা করা হবে, সেটা হচ্ছে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ত্রিভুজ দুটি যদি সমকোণী হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই এই সর্বসমতার নিয়মটা প্রযোজ্য হবে, অন্যথায় এই নিয়মটা প্রযোজ্য নয়। এখন আমরা দেখি যে সমকোণী ত্রিভুজটা কি, আর কি সত্ত্বে দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম। সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যার একটি কোণ সমকোণ বা নব্যটি। এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং কোণ এ বি সি হচ্ছে সমকোণ। এখন সমকোণী ত্রিভুজের যে সর্বসমতার নিয়ম, যেটা আমরা পরিবর্তন পদ্ধতিতে প্রমাণ করি বা করব, সেই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে অতিভুজ সমান অতিভুজ। অর্থাৎ দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ আর অতিভুজ সমান হতেই হবে। পি কিউ আর এখানে সমকোণী ত্রিভুজ আছে কয়টি? দুইটি, এবিসি আর পি কিউ আর। এখন যে সত্যটা হচ্ছে অতিভুজ সমান অতিভুজ, অর্থাৎ এটার অতিভুজ হচ্ছে এসি আর এটার অতিভুজ হচ্ছে পিআর। আর কথাটা হচ্ছে কি, যে প্রথম সত্য হচ্ছে অতিভুজ আর অতিভুজটা সমান হতেই হবে, এটার অন্যথা হওয়া যাবে না বা চলবে না। কিন্তু অন্য যে একটা বাহু, সেটা বিসি সমান কিউআর, যেটাকে আমরা ভূমি বলে থাকি, অর্থাৎ এই বিসি ত্রিভুজের ভূমি আর পি কিউআর ত্রিভুজের ভূমি সমান হতে পারে, কিংবা লম্ব, যেটাকে আমরা লম্ব বলতেছি এবি, বা পি কিউ সমান হতে পারে। তাহলে বিষয়টা কি? অতিভুজ সমান অতিভুজ হতে পারে, এবং ভূমি সমান ভূমি, অথবা লম্ব সমান লম্ব। অর্থাৎ এই কথাটা মানে কি, এই অথবা শব্দটা ব্যবহার করার কারণটা কি? কারণটা হচ্ছে এদের যে কোনো একটি, এদের কি যে কোনো একটি হয় ভূমি সমান ভূমি অথবা লম্ব সমান লম্ব, কিন্তু অতিভুজ সমান অতিভুজ এটা হতেই হবে। এইটা এটার অন্যথা হওয়া চলবে না। এখন অতিভুজ সমান অতিভুজ হলো, আর ভূমি সমান ভূমি অথবা লম্ব সমান লম্ব, এই ক্ষেত্রে ত্রিভুজটাকে আমরা সর্বসম বলতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দাঁড়ালো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর এ যদি এটা হয় যে অতিভুজ এসি সমান হচ্ছে অতিভুজ কি পিআর, আর বিসি সমান কিউআর, কি হলো? বিসি সমান কিউআর, কিংবা এটা বাদ দিলাম, দেখা গেল যে আমরা বিসি সমান কিউআর বা ভূমি সমান ভূমি জানি না, জানি হচ্ছে এবি সমান পি কিউ, অর্থাৎ লম্ব সমান লম্ব, এবি সমান পি কিউ, অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। এরকম বিষয় ঘটনাটা ঘটবে। এখন বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে যে এটি অনির্ধারিত, কিন্তু অতিভুজ হচ্ছে নির্ধারিত। এটা হলো একটা ব্যাপার। তাহলে এই বিষয়টা যদি আমরা খেয়াল করি, তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজকে বা যে কোনো দুটি সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। এই হচ্ছে কথা। আর এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা অতিভুজ বাহু নামে পরিচিত। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার যে ধারণা বা উপপাদ্যটা, এটা হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য নামে পরিচিত। এই উপপাদ্যটা কি নামে পরিচিত? অতিভুজ বাহু উপপাদ্য।
অতিভুজ বাহু উপবদ্ধ। আর এটা সরলসমতার অন্য সব উপপাদ্যগুলোর মতোই উপরিপাদন পদ্ধতিতে প্রমাণ করা। এখন আমরা এখানে আজ যে ধারণাগুলো ব্যবহার করা হবে সেটি হচ্ছে বাহু কোণ বাহু। আমরা এই পদ্ধতিটা পড়ছি, আমরা এই পদ্ধতিটা ব্যবহার না করে এখানে বলবো হচ্ছে কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ। এই পদ্ধতিটা আমাদের পড়া আছে সর্বসমতা এটা, অর্থাৎ কোন ত্রিভুজের দুটি কোণ আর অপর একটি ত্রিভুজের দুটি কোণের দুটি সমান এবং এর বাহু যদি সমান হয়, অর্থাৎ এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ আর বাহু সমান বাহু, ত্রিভুজদ্বয় সর্বসম, যেটা হচ্ছে কোণ বাহু কোণ উপপাদ্য। আমরা এই ধারণাটা এখানে ব্যবহার হবে। তারপরে আমরা ব্যবহার করব হচ্ছে, আমরা জানি একটি সমদ্বিবাহু ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় যার দুটো বাহু সমান, সেই ত্রিভুজটা সমদ্বিবাহু হয়, সেই ক্ষেত্রে ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান হয়, কিংবা আমরা একটু বিষয়টা অন্যভাবে বলতে পারি, সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় সমান। এই ধারণাটাও এখানে ব্যবহার করা হবে। আর আরেকটা বিষয়, যে যদি তিনটা বিন্দু আমরা যোগ করলাম এবং এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা হলো 180 ডিগ্রি। কি হলো? তিনটা বিন্দু যোগ করা হলো আর উৎপন্ন কোণ 180 ডিগ্রি। সুতরাং এই তিনটা বিন্দু মিলে একটি সরলরেখা উৎপন্ন হলো, এটা বলা যাবে। কি আরেকবার দেখি, তিনটা বিন্দু আছে, আমরা যোগ করলাম, যোগ করে দেখা গেল কি এই কোণটির মান হলো 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা বলতে পারি বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখা অবস্থিত, কিংবা বিন্দু তিনটি দ্বারা একটি সরলরেখা উৎপন্ন হবে। এই ধারণাটা কিন্তু এখানে দাঁড় করানো যায়। এবং আমরা এটা জানি যে এক সরল কোণ বা 180 ডিগ্রি হলে বিন্দু ত্রয় সমরেখ হয় বা তাদের দ্বারা একটি সরলরেখা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের আজকের যে ধারণাগুলো, এটা আমরা যে ধারণাগুলো প্রয়োগ করে এই উপপাদ্যটা প্রমাণ করব। এখন আমরা উপপাদ্যটা প্রমাণ করব। ব্যাপারটা কি দাঁড়ালো, যদি কোনো দুটি সমকোণী ত্রিভুজে একটির অতিভুজ ও এক বাহু অপরটির অতিভুজ ও এক ভর সমান হয়, তবে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। অর্থাৎ বিষয়টা কি, বিষয়টা হচ্ছে
যদি দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও এক বাহু অপরটির অতিভুজ ও এক বাহুর সমান হয়, অর্থাৎ এটা হলো এ বি সি আর এটা হলো ডি ই এফ। এটা অতিভুজ এসি সমান হচ্ছে ডিএফ, তাহলে একটি অতিভুজ অপরটির অতিভুজ, আর অপর বাহু হচ্ছে এবি সমান ডিই হয়। তাহলে একটি অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহু সমান হয় ত্রিভুজদ্বয় সর্বসমকোণ। তাহলে মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিই এফ এ এবিসি সমান কোণ ডিইএফ সমান হচ্ছে 90 ডিগ্রি এবং অতিভুজ হচ্ছে এসি সমান অতিভুজ ডিএফ আর হচ্ছে এবি সমান ডিই। অতএব প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। কি দাঁড়ালো যে এবিসি এবং ডিএফ সমকোণী ত্রিভুজ, কোণ এবিসি আর কোণ হলো ডিএফ কি 90 ডিগ্রি ব্যাক সমকোণ। তারপর অতিভুজ এসি হচ্ছে অতিভুজ ডিএফ এর সমান এবং এবি সমান হচ্ছে ডিই। এমন যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, অর্থাৎ আমাদের সেই হলো সর্বসমতার অতিভুজ বাহু উপপাদ্য আমরা এখন প্রমাণ করতেছি। এখন আমরা প্রমাণে যেটা করব এটার পদ্ধতিটা হলো উপরিপতন পদ্ধতি। অর্থাৎ উপরিপতন পদ্ধতিটা কি, যে একটি ত্রিভুজকে আমরা অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করার চেষ্টা করব কিছু সত্য খেয়াল করে বা আমাদের প্রদত্ত সত্যটা খেয়াল করে। যেমন আমরা কি করব, ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপরে স্থাপন করব। আর স্থাপনটা অবশ্যই এমনভাবে হতে হবে যেন বি বিন্দুটা পড়বে ই বিন্দুর উপরে, বি বিন্দুর কথা পড়বে ই বিন্দুর উপরে, আর এবি বাহু পড়বে ডিই বাহু বরাবর। এই এবি বাহুটা কোথায় পড়বে, ডিই বাহু বরাবর। এবং সি বিন্দুটা এবিসি ত্রিভুজের সি বিন্দুটা পড়বে ডিই বাহুর যে পাশে এফ আছে তার বিপরীত পাশে। তার কি পাশে পড়বে, বিপরীত পাশে। অর্থাৎ বিষয় দাঁড়াবে এমন যে এবি পড়তেছে ডি বরাবর বা ডির উপরে, আর এবিসি অর্থাৎ সি বিন্দুটা যদি এ বিন্দুর বিপরীত পাশে পড়বে তাহলে সি বিন্দুটা পড়বে তার বিপরীত পাশে। অর্থাৎ দাঁড়াচ্ছে এমন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরপরে ত্রিভুজ পাওয়া গেল। আর এখানে ধরে নিই আমরা বিন্দুটা হচ্ছে জি, এই বিন্দুটা কি ধরলাম জি, অর্থাৎ সি বিন্দু নতুন অবস্থান হচ্ছে জি। এই বিন্দুটা কার অবস্থান, সি। এই বিন্দুটা হলো সি এর অবস্থান হলো জি। এখন আমরা বর্ণনাটা দাঁড় করাবো। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর এবং এবি বাহু ই বরাবর ও ডি
এর যে পাশে এফ আছে সি বিন্দু তার বিপরীত পাশে পড়ে, বিপরীত পাশে পরে ধরে নেই যে জি হলো সি বিন্দুর নতুন অবস্থান। ধরে নিলাম কি যে জি বিন্দু সি বিন্দুর নতুন অবস্থান। আমি বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন যে ত্রিভুজ এবিসি কে আমরা কি করলাম, ত্রিভুজ ডিইএফ এর উপরে এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু পড়লো ই বিন্দুর উপরে, আর এবি বাহু পড়বে ডিই বাহু বরাবর, এবং ডিই বাহুর যে পাশে এফ বিন্দু আছে সি বিন্দু তার বিপরীত পাশে পড়ে। আর ধরে নিই যে জি বিন্দু সি বিন্দুর নতুন অবস্থান। এই জি বিন্দুটা হচ্ছে কি সি বিন্দুর নতুন অবস্থান। সেই ক্ষেত্রে ত্রিভুজ ডিই জি হবে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। আর সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি যে ত্রিভুজ ডিইজি হবে ত্রিভুজ এবিসি এর একটা নতুন অবস্থান। কারণ এখন আমরা কারণটা বর্ণনা করব কেন আমরা ত্রিভুজ ডিইজি কে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান বললাম বা উপস্থাপন করলাম যে ডিইজি হচ্ছে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। কারণ হচ্ছে এবি সমান হচ্ছে ডি হয়, এখন দেখি এবি আর ডি সমান, এটা আমরা জানি, এটা আমাদের উল্লেখ করা আছে যে এবি সমান ডি। আর আমরা কি করছি, যখন উপরিবদল পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বি বিন্দু আমরা ই বিন্দুর উপর ফেলানো হয়েছে। বি বিন্দু কোথায় পড়ছে? ই বিন্দুর উপরে। তাই বি বিন্দু পড়ছে ই বিন্দুর উপরে, আর এবি সমান ডি, সুতরাং হওয়ায় কি হবে এ বিন্দু অবশ্যই কি হবে ডি বিন্দুর উপর পড়বে, ডি বিন্দুর উপর পড়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ডি যেহেতু ই এর উপর পড়ছে আর এবি সমান ডি হয়েছে, তাহলে এ বিন্দু পড়লো ডি বিন্দুর উপরে। তাহলে এবি আর ডি মিলে গেল, এবি আর ডি কি হলো? পরস্পর সমবর্তিত হলো আর কি, এবি মিলে গেল হলো ডি এর সাথে। আর হচ্ছে কি সি বিন্দু নতুন অবস্থা হলো জি বিন্দু, তাহলে আমরা বলতেই পারি যে ডিইজি হচ্ছে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। আমরা এটা বলতে পারি এবং কারণটা এখানে ব্যাখ্যা করা হলো কেন এটা আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে তাই যদি হয় তাহলে কি হবে? তাহলে কোন সি আর কোন জি সমান হবে? কি হবে? কোন সি আর কোন জি হবে সমান। আচ্ছা, এখন আমরা সুতরাং কোন এসি বি সমান সমান হবে এসি বি হবে কোন ডিজি ই, আমরা এটা বলতে পারি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে কোন ডিই এফ যোগ কোন হচ্ছে ডিই জি। এখন ব্যাপারটা কি হলো? কোন ডিইএফ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে 90 ডিগ্রি লিখি। আর কোন ডিইজি অর্থাৎ ত্রিভুজ ডিইজি হচ্ছে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। তা সেই ক্ষেত্রে
টিইজি এই কোণটা হবে 90 ডিগ্রি, তাই না? এটাও সমকোণী ত্রিভুজ, তাহলে সমান সমান 180 ডিগ্রি। আর যেহেতু এটা 180 ডিগ্রি হলো, সেক্ষেত্রে কি হলো, জিইএফ হচ্ছে একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমরা বলতে পারি যেহেতু অতএব জিইএফ সমরেখ বলতে পারি, অর্থাৎ জি যোগ ইএফ সমান সমান জিএফ। আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, যেহেতু এই কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই বিন্দু তিনটি সমরেখ, আর বিন্দু তিনটি সমরেখ হওয়াতে কি হবে, জিই আর ইএফ যোগ করলে হবে জিএফ, একই সরলরেখা। এটা আমরা এই ধারণাটা করতে পারি। এরপর কি দাঁড়ালো, এরপর ব্যাপারটা দাঁড়াবে যে কোণ সি আর কোণ জি হলো সমান, কোণ সি আর কোণ জি সমান, আমরা এখানে দেখাইছি কোণ এসিবি আর কোণ ডিজি সমান। আচ্ছা, এখন আমরা ত্রিভুজ দেখি হচ্ছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইজি, যেহেতু একই ত্রিভুজ, এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইজি একই হওয়ায় কি দাঁড়াবে, যে এসি সমান ডিজি হবে। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ হচ্ছে ডিইজি একই হয়, কি হবে, এসি আর ডি এর তো সমান, আর এখানে সমান হবে এসি আর ডিজি, তাহলে এসি আর ডিজি সমান। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, যে আমরা বলতে পারবো এসি সমান ডিএফ, আবার এসি সমান ডিজি, অতএব ডিএফ সমান ডিজি, আমরা এটা বলতে পারবো। তাহলে কি হলো, ডিএফ আর ডিজি সমান হলো। আমরা খুব সহজভাবে দেখি, যেহেতু এবিসি আর ডিইজি একই ত্রিভুজ হলো, একই ত্রিভুজ হলে কি হবে, এসি আর ডিজি সমান হবে। আবার এই এবিসি আর ডিএফ ত্রিভুজে কি এসি আর ডিএফ সমান, এসি আর ডিএফ সমান। যেহেতু এসি সমান ডিজি আর এসি সমান ডিএফ, তাহলে ডিজি সমান ডিএফ, তাহলে ডিজি সমান ডিএফ। এখন আমরা যদি পুরো ত্রিভুজটা কল্পনা করি, কোন ত্রিভুজটা, ত্রিভুজ ডিএফজি এ, ডিজি সমান ডিএফ, অতএব কোণ ডিজি এফ সমান সমান কোণ ডিএফ জি। এখন আমরা কি বললাম, পুরো ত্রিভুজটা নিব, ডিজি ডিএফজি, ডিএফ জি এ কি হলো, ডিজি ডিজি সমান ডিএফ, তার শুধু সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় সমান। আচ্ছা, বিপরীত হলো, যেহেতু কোণ এসিবি সমান কোণ ডিজিএফ, আমরা এটা আগে প্রমাণ করছি বা জানি যে এসিবিটা হলো ডিজিএফ এর সমান, আর ডিজিএফ সমান ডিএফজি, অতএব কোণ এসিবি সমান সমান কোণ হলো ডিএফজি। তাহলে কি হলো, এই এসিবি কোণটা সমান হবে ডিএফ জি এর, অর্থাৎ ডিএফ ইএস সমান হবে। এখন আমরা যেহেতু কোণ দুটো আমরা সমান দেখাতে পারলাম, এখন আমরা কি করবো, এখন আমরা চেষ্টা করবো ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করতে। কি হবে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এ কি হবে, যে কোণ এবিসি সমান কোণ ডিইএফ, এই কোণ দুটি কেন সমান, এই কোণ দুটি সমকোণ এর জন্য সমান। তারপরে হচ্ছে কোণ এসিবি সমান কোণ হচ্ছে ডিএফই, এই কোণ দুটি কেন সমান, এই কোণ দুটি আমরা প্রমাণ করলাম যে এই কোণ দুটি সমান। এবং
এসি সমান ডিএফ। আর এসি সমান ডিএফ এটা আমাদের উল্লেখ করা আছে বা এটা আমরা আগে থেকে জানি বা এটা বলা যেতে পারে দেওয়া আছে। তাহলে সুতরাং কি হলো, এটার দুইটি কোণ, এই ত্রিভুজ দুইটার দুইটি কোণ এবং একটি বাহু সমান, অতএব ত্রিভুজ দ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে কি হলো, ত্রিভুজ দ্বয় সর্বসম প্রমাণিত হলো। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় সমভুজ ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার নিয়মে, যেটা অতিভুজ বাহু নামে পরিচিত। তাহলে আজকে আমরা মোটামুটি ভাবে কিছু ধারণা, আমাদের পূর্বের কিছু ধারণা প্রয়োগ করলাম এবং সর্বসমতার ধারণা কোন ভাবে কোন সেটা এখানে প্রয়োগ করা হলো। আর সর্বোপরি উপরিপাদন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা অতিভুজ বাহু উপপাদ্যটা প্রমাণ করে ফেললাম। তবে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।